আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা এমন একটি রেস্কিউ মিশন নিয়ে যেটা দেখার পর তুমি পুরাই অবাক হয়ে যাবে। সেই সাথে তুমি ভাবতে থাকবে এমন মিশন আদৌ কি সফল করা সম্ভব। এই চাইনিজ মুভির নাম অপারেশন রেড সি। এখানে এক চাইনিজ নাগরিককে গৃহযুদ্ধ কবলিত দেশ থেকে বাঁচাতে 8 জন চাইনিজ মেরিন সৈন্যরা এক রক্ত হিম করা অভিযান চালায়, যেখানে প্রতি মুহূর্তেই মৃত্যুর সম্মুখীন হতে হয়। যারা এরকম ধুমধুমার অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি। তাই চলো শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির প্রথমেই দেখা যায় লোহিত সাগরে থাকা চাইনিজ কার্গো শিপে আক্রমণ করে বসে সোমালিয়ান জলদস্যুরা। তখন জাহাজে থাকা এক নাবিক খবর পাঠায় চাইনিজ নেভির কাছে। তখন ওই মুহূর্তে টহলরত নেভির যুদ্ধজাহাজ শিপটিকে রেস্কিউ করতে যায়। এদিকে জলদস্যুরা ব্রিজে থাকা সবাইকে হোস্টেস করে ফেলে। চাইনিজ যোদ্ধারা ধীরে ধীরে পুরো জাহাজ ঘিরে ফেলে। তখন চাইনিজ টিম লিডার সবাইকে একযোগে আক্রমণ করার নির্দেশ দেন। এর কিছুক্ষণ পর চাইনিজ মিলিটারিরা একযোগে আক্রমণ করে। আচমকা আক্রমণে জলদস্যুরা মারা পড়তে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই জাহাজ তাদের নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু জাহাজের ইঞ্জিন কিছুতেই বন্ধ ছিল না। এদিকে জাহাজ চলে যাচ্ছে সোমালিয়ানদের নিয়ন্ত্রিত জলসীমায়। এমন অবস্থায় একজন সৈনিক বুদ্ধি করে জাহাজে থাকা হাইড্রোলিক ইঞ্জিনে এক্সপ্লোসিভ সেট করে বিস্ফোরণ ঘটায়। এতে করে জাহাজটির টারবাইন বন্ধ হয়। অন্যদিকে জলদস্যুদের লিডার স্পিডবোটে করে পালিয়ে যাচ্ছিল। তখন হেলিকপ্টারে থাকা স্নাইপার জিয়াও বলে, ওরে কোনোভাবেই পালাতে দেওয়া যাবে না, আমি ওর পিছনে গিয়ে তাকে ক্যাপচার করছি। তখন জিয়াও হেলিকপ্টার নিয়ে পাইলটকে ধাওয়া করছে। ধাওয়া করতে করতে দেখা যায় তারা বর্ডারের কাছাকাছি চলে এসেছে। অন্যদিকে আরও কয়েকটি স্পিডবোট নিয়ে পাইরেটসরা এসেছে আক্রমণ করতে। এটি দেখে নেভি কমান্ডার তাদেরকে মিশন অ্যাবর্ট করার কথা বলে, কিন্তু জিয়াও তাকে ধরেই ছাড়বে। অনেকক্ষণ চেষ্টার পর একজনকে ডাউন করতে সক্ষম হলেও বাকি পাইরেটসের গুলি এসে আঘাত করে জিয়াওয়ের শরীরে। পরের সিনে দেখা যায় সবাই অনেক উদ্বিগ্ন জিয়াওয়ের অবস্থা নিয়ে। তখন ক্যাপ্টেন ইয়াং এসে জানায় জিয়াও এখন সংখ্যামুক্ত এবং কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে জিয়াও জীবিত আছে ঠিকই, কিন্তু স্পাইনাল নার্ভে আঘাত পাওয়ার কারণে সে কখনো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না। এরপরের সিনে একজন চাইনিজ সাংবাদিক জিয়ানানকে দেখতে পাই, যে ইউআর নামক একটি দেশে অবস্থান করছে। তার কাছে একটি খবর আসে যে ডক্টর উইলিয়াম নামের একজন সায়েন্টিস্ট ইয়োলোকেক নামের ইউরেনিয়াম ম্যাটেরিয়াল নিয়ে ভয়ানক বোমা বানাতে যাচ্ছে, যেটা পারমাণবিক বোমার সমান। তার অ্যাসিস্ট্যান্ট আবুর কাছ থেকে খবর পেয়ে সে চলে যায় তার এডিটরের কাছে এ খবর পাবলিশ করার জন্য। এডিটর জানায় এই দেশের অবস্থা এমনিতেও ভালো না, যে কোনো সময় গৃহযুদ্ধ আসন্ন। এই খবর প্রকাশিত হলে পরিস্থিতি আরও ভয়ানক হবে। তাই জিয়ানানকে সে চুপ থাকতে বলে। এটি শুনে জিয়া যখন গাড়িতে উঠতেই যাবে তখন গাড়িটি বিস্ফোরিত হয় এবং সে অল্পের জন্য রক্ষা পায়। তখন সে বুঝতে পারে যে এই খবর জেনে যাওয়ায় তার জীবনে এখন হুমকির মুখে। এরপর 5 দিন পরের সিনে দেখা যায় নেভির বেজে একটি মেসেজ আসে যে ইউআর নামক দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সেখানের বিদ্রোহী গোষ্ঠী জাকা পুরো দেশকে অস্থিতিশীল বানিয়ে রেখেছে। সেখানে থাকা সকল হাই কমিশনারদের গুম ও হত্যা করছে। তাই আমাদের ওই দেশের পোর্টে যেতে হবে এবং সেখানে থাকা 150 জন চাইনিজ নাগরিকদের উদ্ধার করতে হবে। এই মিশনের দায়িত্ব দেওয়া হয় জিওলাং ইউনিটকে। তাদের কাজ হবে সেই দেশের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে চাইনিজ নাগরিকদের শিপে নিয়ে আসা। এই সব শুনে ক্যাপ্টেন ইয়াং তার টিমকে নির্দেশ দেয় প্রস্তুতি নিতে। সবাই তাদের ওয়েপেন ও অ্যামিউনিশন রেডি করতে থাকে। তখন ক্যাপ্টেন বলেন, আমাদের কাছে থাকে সেখানে আনলিমিটেড অ্যামো থাকবে না, তাই সবাই বুঝে শুনে খরচ করবে। তখন দেখা যায় হেলিকপ্টারে করে তাদের নতুন স্নাইপার শুনগু হাজির হয়। সবাই বলে, এই রকচাটাটা এখানে কি করছে? আসলে শুনগু হল একজন রাফ অ্যান্ড টাফ পারসন। সে সবসময় রাশ মুড়ে আক্রমণ করতে পছন্দ করে। যাই হোক, সিন শিফট হয় ইউআর নামক দেশের একটি পাওয়ার প্ল্যান্টে। সেখানে দেখতে পাই ডক্টর উইলিয়াম ফোনে কার সাথে যেন কথা বলছেন। সে বলে ইউরোকেক ডেলিভারি হয়ে যাওয়ার কথা, কিন্তু তা এখনও হয়নি। যদি আমি কোনো সমস্যায় পড়ি তাহলে তোমাদেরকেও ডুবাবো। এই বলে সে একটি মেমোরি তার লকেটে লুকিয়ে রাখে, যেটাতে বোমা বানানোর ফর্মুলা ছিল। সেখানে ওই জার্নালিস্ট ও তার অ্যাসিস্ট্যান্ট লুকিয়েছিল গোপন মিশনের জন্য। এদিকে ইউআরে থাকা অ্যাম্বাসেডরও প্রস্তুতি নিচ্ছিল সেই দেশ ত্যাগ করার জন্য। অন্যদিকে চাইনিজ শিপটিও পোর্টের কাছে চলে আসলে ক্যাপ্টেন সবাইকে মিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন। পোর্টে জাহাজটি নোঙর করার পর চাইনিজ নাগরিকরা জাহাজে উঠতে থাকে, কিন্তু তখন অ্যাম্বাসেডর ও চাইনিজ বিজ্ঞানী পৌঁছতে পারেনি। তখন জাহাজের ক্যাপ্টেন খবর পায় যে সেই দেশের প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করা হয়েছে এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে মাহাদি শপথ নিয়েছে। নতুন প্রেসিডেন্ট চীনা সরকারের কাছে আবেদন জানায় যেন তার পরিবারকেও তাদের সাথে নিরাপত্তা দিয়ে চীনে নেওয়া হয়। এসব শুনে ক্যাপ্টেনও রাজি হয় এবং ইউনিটকে এ বিষয়ে ইনফর্ম করে দেয়।
এদিকে জাহাজ পোর্টে ভিড়েছে শুনে অ্যাম্বাসেডর রওনা দেয় জাহাজের দিকে। এই খবর পৌঁছে যায় বিদ্রোহীদের কাছেও। তখন তারা মাঝপথে হামলা করে বসে অ্যাম্বাসেডরের গাড়ি বহরে। শত শত বিদ্রোহীরা গুলি ছুটতে থাকে অ্যাম্বাসেডরের গাড়ি লক্ষ্য করে। তখন সবাই মিলে অ্যাম্বাসেডরকে নিয়ে পাশের একটি বিল্ডিংয়ে আশ্রয় নেয়। এই খবর চাইনিজ নেভিদের কাছে পৌঁছানো মাত্রই তারা মিশনে বেরিয়ে পড়ে। এই ইউনিটে মোট 8 জন মেরিন সৈন্য ছিল। এরা জলে, স্থলে, আকাশে সব জায়গায় যুদ্ধ করার সামর্থ্য রাখে। এখন দেখা যায় সেই বিজ্ঞানী যেখানে ছিল সেখানেও হামলা করে বসে জাকার সন্ত্রাসীরা। এটা দেখে সেখানে থাকা জার্নালিস্ট এগিয়ে যায় তাদেরকে বাঁচানোর জন্য। তার হাতে থাকা ইলেকট্রিক গান দ্বারা গোপনে আক্রমণ করে সন্ত্রাসীদের উপর। প্লান্টে থাকা সিকিউরিটি গার্ডরাও ফাইট ব্যাক করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। কোনো রকমে তারা উইলিয়াম ও অন্যান্য সদস্যদের নিয়ে একটি ভ্যানে করে পালাতে সক্ষম হয়। কিন্তু তাদের পেছনে জাকা গ্রুপের সন্ত্রাসীরা গুলি করতে করতে এগিয়ে যায়। এত সংখ্যক সন্ত্রাসীদের সাথে না পেরে কিছু দূর গিয়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে একটি খাদে পড়ে যায়। এবার জিওলাং ইউনিটকে দেখা যায় অ্যাম্বাসেডরকে বাঁচাতে শহরের মধ্যে দিয়ে শাহজাহান নিয়ে এগিয়ে যাচ্ছে। কিছুদূর গিয়ে তারা বুঝতে পারে ভেতরের পরিস্থিতি একেবারেই যাচ্ছে তাই। মোড়ে মোড়ে বিদ্রোহীরা গান, রকেট লঞ্চার নিয়ে অ্যাম্বুশ চালিয়ে যাচ্ছে। অগণিত মানুষ মরে পড়ে রয়েছে। নিচ দিয়ে যাওয়া কঠিন হবে বলে তারা রুপটপ দিয়ে এগোতে থাকে। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম, যা দিয়ে তারা একের পর এক বিল্ডিং পার হতে থাকে। এদিকে জাকার বিদ্রোহীরা সিভিলিয়ানদের আটক করে তাদের সাথে আত্মঘাতী বোমা লাগিয়ে গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে বাধ্য করে। গাড়িটিকে থামানোর চেষ্টা করা হলেও সেই দেশের সেনাবাহিনীর গাড়িতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে ছিন্নভিন্ন করে দেয়। এবার নেভি টিম খোঁজ পেয়ে যায় কোন বিল্ডিংয়ে তাদের অ্যাম্বাসেডর আটকা পড়ে রয়েছে। ততক্ষণে জাকার গ্রুপও সেইখানে পৌঁছে যায় এবং খুঁজতে থাকে অ্যাম্বাসেডরকে। নেভি টিমও ওত পেতে বসে থাকে জাকা টিমের জন্য। বিদ্রোহীরা এসে এলোপাতাড়ি গুলি ছুড়লে অতর্কিতভাবে নেভি টিম হামলা করে তাদের সবাইকে নিমিষেই গুড়িয়ে দেয়। এরপর তারা সবাইকে নিচে নামিয়ে আনে গাড়িতে তোলার জন্য। এখানেও রকেট লঞ্চার ছুড়ে তাদেরকে বাধা দেওয়ার জন্য নেভি টিমও গুলি ছুটতে থাকে। অবশেষে সেখানে থাকা সকল বিদ্রোহীদের মারতে সক্ষম হয় এবং অ্যাম্বাসেডরকে শিপে নিয়ে আসতে সক্ষম হয়। তখন আবারও জার্নালিস্ট ও উইলিয়ামের সিন দেখানো হয়। সবাইকে দেখা যায় মারাত্মকভাবে আহত হয়ে পড়ে রয়েছে। জিয়ার জ্ঞান ফিরলে সে সবাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বিদ্রোহীরা সেখানে চলে আসলে সে তার ফোন বিদ্রোহীদের গাড়িতে রেখে পাথরের পিছনে লুকিয়ে পড়ে। আসলে জিয়া ফোনটি রেখেছিল যেন গাড়িটি যেখানেই যাক তার লোকেশন পেতে পারে। বিদ্রোহীরা উইলিয়াম সহ কয়েকজনকে ধরে নিয়ে যায়। তাদের যাওয়ার পর জিয়া সেখানে থাকা একটি ফোন দিয়ে হেল্পলাইনে কল করে সব জানা। এ খবর চলে যায় নেভি বেজে। যেহেতু সেখানে একজন চাইনিজ নাগরিক যার নাম মেইডং আটক আছে, তাই নেভি কমান্ডার ইয়াংকে জানায় যেভাবেই হোক মেইডংকে তাদের উদ্ধার করতে হবে এবং যে করেই হোক আজকের দিনের মধ্যে শিপে ফিরতে হবে। ক্যাপ্টেন ইয়াং সবাইকে জানিয়ে দেয় এই মিশন হতে যাচ্ছে খুবই টাফ একটা মিশন। আমরা জানি না দেশের অভ্যন্তরে কি হচ্ছে, কতজন বিদ্রোহী আছে, তাই সবাইকে নিজের বেশটা দিয়ে যে করেই হোক মেইডংকে উদ্ধার করতে হবে। এদিকে জার্নালিস্ট জিয়া তাকে তাদের সাথে নেওয়ার জন্য জোরাজোরি করতে থাকে। সে ক্যাপ্টেনকে ইয়েলোকেকের কথা সব জানায়, কিন্তু ক্যাপ্টেন তাকে বলে আমার মিশন মেইডংকে বাঁচানো, এসব ইয়েলোকেকের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু জিয়া নাছোড়বান্দা। অবশেষে ক্যাপ্টেন তাকে সাথে নিতে রাজি হয়। এদিকে ওই দেশের প্রেসিডেন্টের পরিবারকে পোর্টে যেতে থেকে এক স্পাই খবর পাঠায় জাকা গ্রুপের লিডার সাইদকে। সাইদ তখন একটি ভিডিও পাঠায় নেভি বেজে। সেখানে তারা হুমকি দিচ্ছে যে যদি তারা প্রেসিডেন্টের পরিবারকে তাদের হাতে না দেয় তাহলে এই চাইনিজ নাগরিকদের মাথা কাটা হবে। এই বলে জার্নালিস্ট জিয়ার সহকারী আবুর মাথা কেটে তাদের ডেমো দেখায়। এটা দেখে কমান্ডার পুরাই রেগে ফেটে পড়ে। এখন একমাত্র জিওলাং ইউনিটই পারবে তাদেরকে রক্ষা করতে। এরপর দেখা যায় জিওলাং ইউনিট ও ওই দেশের সেনাবাহিনীরা একসাথে মরু উপত্যকার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছুদূর যাওয়ার পরই তাদের উপর মর্টার হামলা চালিয়ে বসে বিদ্রোহীরা। কিছু বুঝে ওঠার আগেই তাদের গাড়িগুলো ব্লাস্ট হতে থাকে। মর্টার অ্যাটাকের পর শুরু হয় ভারী গোলাবর্ষণ। তাদের গুলিতে দেশি সৈন্যরা একে একে সবাই মরতে থাকে, আর চাইনিজ কমান্ডাররা কোনোভাবে নিজেদেরকে হাইড করে। এই নেভি টিম নিচু স্থানে ফেসে যাওয়ায় সবাই উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করে। তখনও মুহুর্মুহু মর্টার তাদের উপর আঘাত হেনেই চলেছে। একটা মর্টার আঘাত হানে সেই দেশের রেস্কিউ করা কিছু নাগরিকদের বাসের উপর, আর সেটা বিধ্বস্ত হয়ে সবাইকে ছিন্ন ভিন্ন করে দেয়। এখন তাদেরকে যেভাবেই হোক মর্টার কোথা থেকে ছোড়া হচ্ছে সেটা বন্ধ করতে হবে। তখন একজন সোলজার ড্রোন বোমা উড়িয়ে তাদের লোকেশন পেয়ে যায় এবং সেখানে হামলা করে। কিছুক্ষণের জন্য মর্টার অ্যাটাক বন্ধ হলে সবাই ফ্রন্টলাইনে থাকা বিদ্রোহীদের হামলা করতে থাকে। শার্প শুটিংয়ের মাধ্যমে তারা তাদেরকে পিছু হটতে বাধ্য করে। কোথা থেকে এক স্নাইপার এই টিমের উপর হামলা করে বসে। এই জাকা টিমের স্নাইপার ছিল কঠিন লেভেলের স্কিলফুল। মাত্র 16 বছর বয়সে সে নিখুঁত স্নাইপিং করতে পারত।
এদিকে নেভি টিমের স্নাইপার খুঁজে খুঁজে মর্টার অ্যাটাকারদের মাথার খুলি উড়িয়ে দিতে থাকে, কিন্তু ওই স্নাইপারকে কোনোভাবেই লোকেট করতে পারে না। অন্যদিকে জাকা টিমের স্নাইপার শনের লোকেশন ঠিকই জানতে পারে, আর সেটা তার টিমকে দিয়ে দিলে তারা মর্টার অ্যাটাক করে বসে তার উপর। ভাগ্যক্রমে শন সামান্য আহত হয়, কিন্তু প্রাণ রক্ষা করতে পারে। এদিকে অন্যদের উপর স্নাইপিং করতে দেখে শন বুঝতে পারে কোথায় রয়েছে স্নাইপারটি। তখন শনের স্পটার স্নাইপারকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে, যেন সে তার পজিশন থেকে লড়ে যায়। আর শন তার স্নাইপার গান নিয়ে অপেক্ষা করতে থাকে একটি মোক্ষম সময়ের জন্য। জাকার স্নাইপার যখন বুঝতে পারে সে ফাঁদে পড়ে গেছে, তখন সে একটি মিরর দিয়ে শনের চোখে ফ্ল্যাশ করে পালিয়ে যেতে যায়, কিন্তু শন তার স্নাইপার শট নিলে সেটা গিয়ে সেই স্নাইপারের কান উড়িয়ে দেয়। বেচারা কোনোরকম তার নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় মর্টারের আঘাতে ওই দেশের বোমা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অ্যাক্টিভ হয়ে যায়। সেগুলো চাইনিজ দেবীরা ডিফিউজ করতে চায়, কিন্তু সময় স্বল্পতার কারণে তা তারা করতে পারে না। এর ফলে ভীষণ একটা বিস্ফোরণ হয়ে সবাই মাটির নিচে চাপা পড়ে। সবাই কে মাটির নিচ থেকে বের করলে তারা তাদের জীবন বাঁচাতে পারে। এরপর নেভি বেস থেকে ইয়াং জানতে পারে তাদের জন্য আর কোনো সামরিক সহযোগিতা এই দেশ আর করতে পারবে না। তাই দিন শেষ হওয়ার আগেই তাদেরকে অন্য রুট দিয়ে বেশাম নামক গ্রামে গিয়ে তাদেরকে উদ্ধার করতে হবে। কমান্ডারের অর্ডার পেয়ে তারা নিজেদের একটি গাড়ি ঠিক করে আর বেরিয়ে পড়ে বেশাম নামক গ্রামের দিকে, যেখানে তাদের নাগরিককে আটকে রাখা হয়েছে। এখানে দেখা যায় জাকা লিডার সাইয়েদকে ওই বিজ্ঞানী উইলিয়ামের সাথে কথা বলতে। উইলিয়ামকে যে সে বোমা বানানোর ফর্মুলা যে প্যানড্রাইভে রেখেছে তার হদিস দিতে বলে। উইলিয়াম সেটা বলতে রাজি না হলে তাকে নানাভাবে টর্চার করা হয়। অবশেষে সে বলে ওই প্যানড্রাইভটি মরুভূমির মাঝে ফেলে এসেছে। এটা শুনে তার টিম সেটা খুঁজতে চলে যায়। অন্যদিকে জিওলাং টিম ওই গ্রামের কাছাকাছি চলে আসে। সেখানে একটি বাড়িতে ঢুকে কয়েকজনকে হত্যা করে, যারা কিনা এ বাড়ির মেয়েদের বন্দি করে রেখেছে। মূলত এই বাড়িতে রান্না করে সেগুলো মেইন বেজে নিয়ে যাওয়া হতো। সেখানে জিয়া জানায় এই বেজে প্রায় 150 সৈনিক রয়েছে, তাদের বিপক্ষে এই 8 জন কোনোভাবেই টিকতে পারবে না। কিন্তু ইয়াং জানায় আমরা নিজেরা শহীদ হলেও আমাদের সিটিজেনদের বাঁচিয়ে নেব। এরপর তারা প্ল্যান করতে থাকে কিভাবে তারা এই অসম্ভব প্ল্যান সফল করবে। শন জানায় আমি তোমাদেরকে বেজের বাইরে থেকে সাপোর্ট দেব। আমরা সবাই ঠিক ওদের মতো ড্রেস পরে বেজে প্রবেশ করব, যাতে কেউ আমাদের দেখে চিনতে না পারে। আমাদের প্রধান টার্গেট থাকবে যে কোনো ধরনের ফাইটে না গিয়ে নাগরিকদের উদ্ধার করা, কারণ আমাদের কাছে যে পরিমাণ অ্যামো রয়েছে তা দিয়ে সবার সাথে ফাইট করা অসম্ভব। তবে আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমরা ধরা পড়ে যাই, লাস্ট টাইম পর্যন্ত লড়াই আমাদের করে যেতে হবে। সবাই প্ল্যানে রাজি হলে 8 জন অকুতোভয় মেরিন সৈন্য এগিয়ে চলে অসম্ভব মিশনের দিকে। টিমের সবাই ছদ্মবেশে ঢুকে পড়ে জাকার আস্তানায়। খাবার দেওয়ার নাম করে ঢুকে পড়ে হোস্টেসদের আস্তানায়। সেখানে গিয়ে জিয়া মেইরংকে বলে চাইনিজ নেভিরা এসেছে তোমাকে উদ্ধার করার জন্য, তাই আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করতে থাকবে। সবাই অপেক্ষা করতে থাকে মেইরংয়ের আসার জন্য। এদিকে পাহাড়ের চূড়ায় অন্য একজন সেনা সদস্য ছিল নেভি বেজে কমিউনিকেট করার জন্য। সে দেখতে পায় তাদের অ্যান্টেনায় কারা যেন গাছপালা দিয়ে ঢেকে রেখেছে। আসলে জাকা টিমের লোকেরা বুঝে ফেলে যে এই চাইনিজ আর্মিরা সেখানে চলে এসেছে, আর এই তথ্যটি তারা সাইদকে দিয়ে দিলে সে বলে চাইনিজ আর্মিদের মেরে ফেলতে এবং চাইনিজ শিপে হামলা চালাতে। এই কথা শুনে তারা চাইনিজ জাহাজে মিসাইল ছুড়ে, কিন্তু চাইনিজ কমান্ডারের অসামান্য দক্ষতায় সেই বোমাগুলোকে ডিফিউজ করতে সক্ষম হয়। চাইনিজ আর্মিরা চলে এসেছে শুনে এই বেস থেকে সেই মেইরংকে নিয়ে আসা হয় মারার জন্য, কিন্তু পরে দেখা যায় ওটা আসলে জার্নালিস্ট জিয়া ছিল। মূলত জিয়াই সেই রঙের সাথে ড্রেস বদল করে যেন আটক হলেও মেইরংকে বাঁচানো যায়। ইতোমধ্যেই পুরো টিম অ্যালার্ট হয়ে যায় যে এবার আমাদের ফাইট করতে হবে, কারণ এখন জিয়াকেও বাঁচাতে হবে যে করে হোক। জাকার লোকেরা যখন জিয়াকে জেরা করতে থাকে তখন পিছন থেকে ইয়াং এসে সবাইকে হেডশট দিয়ে পরপারে পাঠিয়ে দেয়। এদিকে মেইডংকে নিয়ে একটি গাড়ি করে বেস থেকে বের হওয়ার সময় গাড়ির টায়ার লোহার রডে পাঞ্চার হয়ে গেলে গাড়ির স্পিডও কমে যায়। ভিতরে ইয়াং ও জিয়াও রেডি হয়ে যায় অ্যাটাক করার জন্য। একজন লোক ওই গাড়িটিকে থামিয়ে চেকিং করতেই যাবে, তখনই সবাই একযোগে ফায়ারিং ও গ্রেনেড ছোড়া শুরু করে জাকা টিমের বিরুদ্ধে। তখন শুরু হয় এক মহাযুদ্ধ। উপর থেকে স্নাইপার, ঘরের ভিতর থেকে ক্যাপ্টেন ইয়াং, বাকিরা বাইরে থেকে একের পর এক জাকা টিমকে উড়িয়ে দিতে থাকে। এখানে আমরা সেই ভয়ানক স্নাইপারকে দেখতে পাই। সে বুঝে ফেলে যে এখানেও স্নাইপার অ্যাটাক হচ্ছে। সে একটি লোকেশনে গিয়ে তার হাতের রাইফেল দিয়ে শট করে 2 জনকে আহত করে দেয়। এরপর সে এমন এক জায়গায় অবস্থান করে যেখানে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। এদিকে 2 পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এখানে এত অ্যাকশন সিন রয়েছে যেটা এক্সপ্লেন করা অসম্ভব, তাই তোমাদের কিছু সিন আমি এক্সপ্লেন ছাড়া দিয়ে রাখলাম।
এই নেভি টিমের হেনরি নামের একটি মেয়ে ছিল। সে মেইডংকে কাভার দিয়ে সেভ করতেই থাকে। এই মেয়েটির যে টাফ ফাইট এই মুভিতে রয়েছে তা সত্যিই অসাধারণ। জাকার বাহিনীদের হাতে ছিল অত্যাধুনিক সব অস্ত্র সরঞ্জাম। সেগুলো দিয়ে তারা চারপাশ থেকে নেভি টিমকে ঘিরে ফেলে, কিন্তু চাইনিজ নেভিরা তাদের স্কিল দিয়ে সবাইকে ডাউন করতে থাকে। কিন্তু কত করবে, একের পর এক বিদ্রোহীরা এসেই যাচ্ছে। এবার গোলা বারুদও শেষের পর্যায়ে। তখনই এক সৈন্য একটি ট্যাঙ্ক দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে স্টার্ট দিয়ে দেয়। তারপর সেই ট্যাঙ্ক দিয়ে বেইজের মেইন অংশে হামলা করে বহু বিদ্রোহীকে হত্যা করতে সক্ষম হয়। তখন একটি টিম মেইডংকে নিয়ে গাড়ি করে বেইজ ত্যাগ করে, আর দুজন ও ক্যাপ্টেন ইয়াং সেই ট্যাঙ্কের মধ্যে উঠে পড়লে তাদের পিছু চলতে থাকে। অন্যদিকে জাকার সেই স্নাইপারকে অনেক খোঁজাখুঁজির পর ডংলি তার লোকেশন জানতে পারে, কিন্তু সে এমনভাবে বসে আছে কোনোভাবেই শ্যুট করা যাচ্ছে না। তখন শন ডংকে বলে তার বরাবর দেয়ালে গর্ত তৈরি করতে। এবার শন তার নিখুঁত শটে জাকার স্নাইপারকে শেষ করতে সক্ষম হয়। এদিকে তাদের টিমের এক সৈন্যকে দেখা যায় যে পাহাড়ে ছিল কমিউনিকেশন করার জন্য, তার উপর হঠাৎ আক্রমণ করে বসে 5-6 জন জাকার লোকেরা। এতজনের সাথে লড়াই করতে না পেরে শেষমেশ তাদের হাতে প্রাণ দিতে হয়। এর মধ্যেই খবর চলে আসে যে জিওলাং টিমের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই একটি ড্রোন পাঠানো হয় তাদেরকে রেস্কিউ করার বা খোঁজ নেওয়ার জন্য। এদিকে হেনরির টিম মেইডংকে নিয়ে ছুটে চলছে। তাদের পিছনে জাকার লোকেরা হামলে পড়েছে। কোনো ক্রমে তারা বিল্ডিংয়ের ভেতর গিয়ে আশ্রয় নেয়। সেখানে শুরু হয় আরেক ভয়ানক যুদ্ধ। টিমের একজনের গ্রেনেডে হাত চলে যায়, অন্যজনের গলায় গুলি লাগলে সেখানেই সে মৃত্যুবরণ করে। এতে হেনরি একেবারেই ভেঙে পড়ে। তখনই ডং ও শন উপস্থিত হয়ে তাদেরকে রেস্কিউ করে নেয়। অপরদিকে ইয়াং, শোন ও জিয়া ট্যাঙ্ক নিয়ে মরুভূমিতে চলে আসে। তাদের পিছনেও জাকা বাহিনী তাদের ট্যাঙ্ক নিয়ে হামলা চালায়। এবার শুরু হয় ট্যাঙ্ক ভার্সেস ট্যাঙ্কের ব্যাপক লড়াই। মুহুর্মুহু অ্যাটাক হতে থাকে ইয়াংদের ট্যাঙ্কে। যখনই ট্যাঙ্কটি বিধ্বস্ত হবে তখনই ওই ড্রোন এসে জাকা ট্যাঙ্কে ধ্বংস করে দেয় এবং ইয়াংরা রক্ষা পায়। এরপর 4টি হেলিকপ্টার নিয়ে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যায় এই দেশের সেনাবাহিনীরা। এই মিশনে 8 জনের মধ্যে 3 জন মারা যায় এবং একজন গুরুতর আহত হয়ে শিপে ব্যাক করে। এই মুভি এখানেই শেষ হতে পারত, কিন্তু কাহিনী এখনও বাকি। ইয়াং ঠিক করে যে যেহেতু আমাদের দেশের মিশন শেষ, এখন আমরা এই দেশের শান্তির জন্য ইয়েলো কেকের কাহিনী খতম করব। তখন সবাই মিলে একটি আনঅথরাইজড মিশন শুরু করে, যেখানে তাদের আসল কাজ হলো এই ইয়েলো কেক কোনোভাবেই যেন টেরোরিস্টদের হাতে না পড়ে। তারা হেলিকপ্টার থেকে জাম্পিং স্যুট পরে একেবারে নিচে চলে আসে এবং চলে যায় ইয়েলো কেকের উৎপাদন স্থলে। এখানে দেখা যায় এই ইয়েলো কেক রিসিভ করতে আসে সেই দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। এটা দেখে সাইদ বেশ অবাক হয়ে যায় এবং ফর্মুলা তৈরির মেমোরি তাদের দিয়ে দেয়। যখন সাইদকে ফোন করে একজন বলে তাদের সাথে বিট্রে করে সবাইকে শেষ করে দিতে, এই অর্ডার পাওয়া মাত্রই জাকার বাহিনীরা মুহূর্তেই তাদের শেষ করে দেয়। এই সুযোগে ইয়াংও তাদের উপর আকস্মিক হামলা চালিয়ে সাইদকে বন্দি করে ফেলে। এদিকে আগে থেকে একটি ট্রাকে ঝুলে তাদের শিপমেন্ট এরোপ্লেনে চলে আসে হেনরি। ইয়াংয়ের আদেশ পাওয়া মাত্রই যখন অ্যাটাক করবে তখন জাকার এক সদস্য তাকে হোস্টেজ করে ফেলে। অন্যদিকে ইয়াং সাইদকে নিয়ে প্লেনের কাছে আসলে হেনরিকে দেখিয়ে সাইদকে ছেড়ে দিতে বলে, কিন্তু দূর থেকে তাক করে থাকা স্নাইপার কিছু না বোঝার আগেই শট করে হেনরিকে বাঁচিয়ে নেয়। এরপর কিছু না করতে পেরে সাইদ নিজেই আত্মহত্যা করে বসে। এর ফলে সবাই তাদের উপর আবারও অ্যাটাক করে বসে। এবার হেনরি প্লেনে থাকা রকেট লঞ্চার দিয়ে তাদের হেলিকপ্টারকে ডাউন করে দেয়। এই সুযোগে সবাই প্লেনে উঠে পড়ে এবং অবশেষে এই যুদ্ধক্ষেত্র থেকে বের হতে সক্ষম হয়। শেষে মৃত সৈন্যদের গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে মুভিটি এখানেই সমাপ্ত হয়। মুভিটি ভালো লাগলে কমেন্টে জানিও, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।